أشهد أن لا إله إلا الله. রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সংকটে নারীত্ব। এই সিরিজে আলোচনার বিষয় আধুনিক জীবনের নারী, নারীত্ব, নারীবাদ এবং এ নিয়ে যা কিছু সৃষ্ট সংকট। আগেকার নারীরা কেমন ছিল, এখন কেমন আছে এবং কোন পথে নারীদের কল্যাণ, সেসব নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। গত পর্বে আমরা জেনেছি নারীবাদের দ্বিতীয় তরঙ্গ সম্পর্কে, দ্বিতীয় তরঙ্গের ইতিহাস সম্পর্কে। সেই প্রসঙ্গে আলোচনা করা হয়েছিল দ্বিতীয় তরঙ্গের দুইজন মূল কারিগর বেটি ফ্রিডেন এবং সিমন দ্য বিভুয়ারের রচিত দুইটি বই এবং সেখান থেকে উল্লেখযোগ্য কিছু অংশ সম্পর্কে, তাদের সমালোচনা সম্পর্কে আমরা জেনেছি। আজকের পর্বে এখন আমরা যেটা জানব সেটা হচ্ছে সামগ্রিকভাবে দ্বিতীয় তরঙ্গকে কিভাবে মূল্যায়ন করা যেতে পারে। নারীবাদের ইতিহাস থেকে দ্বিতীয় তরঙ্গকে অর্থাৎ 60-70-এর দশককে কিভাবে আমরা মূল্যায়ন করব। এই প্রসঙ্গে প্রথমে বেটি ফ্রিডেনের নিজের অবস্থানকেই উল্লেখ করা হবে। এরপর আমরা কিছু পরিসংখ্যান এবং তথ্য উল্লেখ করতে যাচ্ছি। আমাদের দেশের প্রেক্ষাপটে বর্তমানে নারীবাদের যেই অংশটিকে আমরা সবচেয়ে বেশি প্রভাবশালী হিসেবে দেখতে পাই সেটা হচ্ছে নারীবাদের দ্বিতীয় তরঙ্গ। যেই তরঙ্গ নারীদেরকে ব্যাপকভাবে ঘর থেকে বের হয়ে কর্মক্ষেত্রে যোগদান করতে উৎসাহিত করে, অর্থনৈতিকভাবে নারীদেরকে কামাই রোজগার করতে উৎসাহিত করে এবং এভাবেই তাদেরকে সুখী, স্বাধীন এবং স্বাবলম্বী একটি জীবনের স্বপ্ন দেখায়। তাদের সেই দেখানো স্বপ্ন এবং বাস্তবতা কতটুকু সামঞ্জস্যপূর্ণ, এই প্রসঙ্গে কোনো ভনিতা না করে সরাসরি আমরা বলে দিতে চাই যে নারীবাদ একটি মতবাদ হিসেবে ব্যর্থ হয়েছে। নারীবাদ নারীদেরকে একটি সুখী জীবন দিতে, ফুলফিলিং জীবন দিতে দারুণভাবে ব্যর্থ হয়েছে। শুধুমাত্র মুসলিমদের মধ্যে নয়, বরং অমুসলিমদের মধ্যেও, এমনকি খোদ পশ্চিমেও অনেকেই এই সত্য বর্তমানে বুঝতে পেরেছেন। অনেকের কাছেই এটা দিনের আলোর মতো স্পষ্ট। নারীবাদ বাস্তবে কার্যত নারীদেরকে একটি কঠিন টানাপোড়েনের সামনে এনে দাঁড় করিয়েছে। একদিকে আছে নারীদের নিজস্ব সৃষ্টিগত বৈশিষ্ট্য, নারীদের প্রকৃতগত নারী সুলভ বৈশিষ্ট্য, আরেকদিকে নারীদেরকে দাঁড় করিয়েছে পুরুষদের বিরুদ্ধে প্রতিপক্ষ হিসেবে। পুরুষদেরকে নারীদের সামনে উপস্থাপন করা হয়েছে এমনভাবে যেন পুরুষেরা হচ্ছে নারীদের শত্রু। এই দুই টানাপোড়েনের মাঝে পড়ে নারীদের অবস্থা দিন দিন আরও শোচনীয় এবং আরও অবনতির দিকে যাচ্ছে। যদিও বা নারীবাদ নারীদের নিজস্ব সৃষ্টিগত বৈশিষ্ট্য, প্রকৃতিগত বৈশিষ্ট্য বলে কিছু আছে সেটাকে স্বীকার করতে চায় না, কিংবা যারা স্বীকার করেন অর্থাৎ সুস্পষ্ট দৈহিক পার্থক্য, সেটাকে তো আর অস্বীকার করা যায় না। নারীদের এবং পুরুষের মধ্যে যেই হরমোনাল পার্থক্য আছে, মানসিক পার্থক্য আছে, শারীরিক পার্থক্য আছে, সেটা বাধ্য হয়েই স্বীকার করতে হয়। কিন্তু এরপরেও তারা বলেন যে এই শারীরিক, মানসিক এবং হরমোনাল পার্থক্যের কারণে নারী এবং পুরুষের মধ্যে কোনো আইনগত পার্থক্য রাখা যাবে না। সামাজিক দায়িত্ব কর্তব্যের ক্ষেত্রে, পারিবারিক দায়িত্ব কর্তব্যের ক্ষেত্রে নারী এবং পুরুষের কোনো পৃথক রোল, পৃথক জেন্ডার রোল বা পৃথক ভূমিকা রাখা যাবে না। সর্বত্রই নাকি নারী এবং পুরুষকে একই ধরনের কাজ করতে হবে। কোনো ধরনের পৃথক জেন্ডার রোল থাকা, এটাই হচ্ছে নারীবাদের চোখে বৈষম্য বা ডিসক্রিমিনেশন। আর সর্বত্র সবখানে নারী এবং পুরুষকে একেবারে সেম টু সেম হতে হবে, এটাই হচ্ছে তাদের কাছে ইকুয়ালিটির সংজ্ঞা। এইরকম একটি পরিস্থিতির কারণে নারীবাদের দ্বিতীয় তরঙ্গের উত্থানের পর নারীদের অবস্থা দিন দিন আরও শোচনীয় হয়েছে। কিন্তু কেন? আধুনিক মেয়েরা কেন তাদের জীবনে এত অসুখী? এটা তো সেই নারীবাদের ডিজাইন করে দেওয়া জীবন ছিল। তাহলে নারীবাদ কেন তাদেরকে সুখী করতে পারল না? কেন একটি পরিতৃপ্ত জীবন দিতে ব্যর্থ হলো? এই প্রশ্নের উত্তর জানার আগে আমাদেরকে ওই অংশের মোকাবেলা করতে হবে যারা দাবি করেন আধুনিক জীবনযাত্রায় নারীদের অসুখী হওয়া এবং নারীবাদী আন্দোলনের বিকাশের সাথে কোনো সম্পর্ক নাকি নেই। অবশ্যই সম্পর্ক আছে। নারীবাদী আন্দোলনের উত্থানের সাথে আধুনিক জীবনযাত্রায় নারীদের অসুখী হওয়ার মধ্যে অবশ্যই ঘনিষ্ঠ সম্পর্ক আছে। কারণ নারীবাদ হচ্ছে সেই মানবরচিত ফিতনা, সেই মানবরচিত মতবাদ, যেই মতবাদ আসার আগে এমন কোনো কথিত আদর্শ বা মতাদর্শ খুঁজে পাওয়া যাবে না যেখানে গণহারে নারীদেরকে ব্যভিচারে উৎসাহিত করা হয়েছে।
এমন কোনো মতবাদ পাওয়া যাবে না যেখানে নারীদেরকে যার সাথে ইচ্ছা তার সাথে ঘুরে বেড়াতে কিংবা যার সাথে ইচ্ছা তার সাথে শুয়ে পড়তে উৎসাহিত করা হয়েছে, কিংবা কোনো কিছু হলেই পুরুষকে দোষারোপ করে পুরুষের উপরে সমস্ত দায়িত্ব দোষ চাপিয়ে দিতে বলা হয়েছে, কিংবা পান থেকে চুন খসলেই সমস্ত দোষ পরিবার কাঠামোর বিলুপ্তি করতে হবে, পুরুষদেরকে নারীর ভূমিকায় নিয়ে আসতে হবে, কিংবা পান থেকে চুন খসলেই স্বামীর বিরুদ্ধে বিদ্রোহ করতে উৎসাহিত করা হয়েছে, কিংবা স্বামীকে তালাক দিতে বলা হয়েছে। এই ধরনের কোনো মতবাদ খুঁজে পাওয়া যাবে না, শুধুমাত্র নারীবাদের মধ্যেই এগুলো পাওয়া যাবে। কিংবা নারীবাদ ছাড়া এমন কোনো মতবাদও আপনি খুঁজে পাবেন না যেখানে মাতৃত্বকে বর্জন করতে বলা হচ্ছে, যেখানে শিশু দুধের বাচ্চাদেরকে বাসায় ফেলে মায়েদেরকে কাজে যোগদান করাকে উৎসাহিত করা হচ্ছে, কিংবা এমন কোনো মতবাদ পাওয়া যাবে না যেখানে বাচ্চাদেরকে ডে কেয়ার সেন্টারে কিংবা কাজের মেয়ের কাছে অথবা বৃদ্ধ নানি দাদির কাছে রেখে মেয়েদেরকে ঘর থেকে বাইরে বেরিয়ে নিজের স্বপ্ন পূরণে উৎসাহিত করা হচ্ছে, কিংবা এমন কোনো মতামত খুঁজে পাওয়া যাবে না যেখানে উৎসাহিত করা হচ্ছে, নারীদেরকে বোঝানো হচ্ছে যে তোমার জন্য পুরুষের কোনো দরকার নেই, জুলিয়ার স্বামীর দরকার নেই, যেটা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে বারাক ওবামার প্রেসিডেন্সিয়াল নির্বাচনের সময়ের একটি বিজ্ঞাপনের জনপ্রিয় স্লোগান। জুলিয়ার কোনো স্বামীর দরকার নেই, রাষ্ট্রই তোমাকে দেখবে, সরকারই তোমাকে দেখবে। এভাবে নারীবাদ হচ্ছে সেই মতবাদ যার মাধ্যমে তারা নারীদেরকে পুরুষের বিরুদ্ধে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে আর নারীদেরকে উৎসাহিত করছে পুরুষদেরকে নিয়ে কটাক্ষ করতে, তামাশা করতে। কাজেই এই সত্য আমরা নিঃসন্দেহে মেনে নিতে বাধ্য। মানবজাতির ইতিহাসে নারীদেরকে সবচেয়ে বেশি দুর্ভোগের সম্মুখীন করেছে যে মতবাদ, সেটা হচ্ছে নারীবাদ, এবং এটাই বাস্তবতা। বেটি ফ্রিডেনের সেই বই ফেমিনিন মিস্টিক সম্পর্কে আমরা গত পর্বে কিছু কথা বলেছি। এবারে তার বিরুদ্ধে স্বয়ং নারীবাদীদের মধ্য থেকেই কিছু অভিযোগ, এবং এরপর বেটি ফ্রিডেন মাত্র 20 বছরের ব্যবধানে 1963 সালে সেই বইটি লেখার পর আরেকটি বই লেখেন 1981 সালে, দ্য সেকেন্ড স্টেজ নামে, এবং সেই বইতে তিনি তার পূর্বের ভূমিকাকে নিজেই কীভাবে পরিবর্তন করেছেন এবং নিজের অনেক কথাগুলোকে কিভাবে প্রত্যাখ্যান করেছেন সেই প্রসঙ্গে আমরা উল্লেখ করতে যাচ্ছি। বেটি ফ্রিডেনের বিরুদ্ধে অভিযোগ আছে তিনি মাতৃত্বকে খাটো করে দেখিয়েছেন, নারীর গৃহিণী জীবন, সংসার জীবনকে খাটো করে দেখিয়েছেন, আর ঘরের বাইরে টাকা পয়সা কামাই করা, রোজগার করা অর্থাৎ কর্মক্ষেত্রে কাজ করাকে তিনি নারীর জন্য মহান দায়িত্ব, মহান কাজ হিসেবে দেখিয়েছেন। এভাবে এক কথায় বলতে গেলে মাতৃত্বের বিপরীতে ক্যারিয়ারকে প্রাধান্য দেওয়াকে তিনি উদ্বুদ্ধ করেছেন। যদিও পরবর্তী জীবনে বেটি ফ্রিডেন এই অভিযোগ অস্বীকার করে বলেন, কিন্তু আমি তো পরিবারের তুলনায় ক্যারিয়ারকে প্রাধান্য দেইনি। তিনি বলেন, যদি কোনো নারী স্বাভাবিক এবং নৈতিক থাকতে চায় তাহলে তারা সবসময় বিয়ে এবং মাতৃত্বকেই বেছে নেবে ক্যারিয়ারের তুলনায়। তিনি আরও প্রস্তাব করেন, যদি নারীরা তাদের গৃহস্থালী কাজকে সঠিকভাবে অর্গানাইজ করতে পারে, সুবিন্যস্ত করতে পারে, অর্থাৎ কখন কোন কাজ কিভাবে করতে হবে সেগুলো সাজিয়ে নিতে পারে, তাহলে নারীরা নাকি হাতে অনেক সময় বের করতে পারবে, তাদের হাতে নাকি অনেক এনার্জি অবশিষ্ট থাকবে, আর সেই সুবাদে তারা প্রফেশনাল ক্যারিয়ার গঠন করতে পারবে। তিনি প্রস্তাব করেছেন, এভাবে নাকি নারীরা প্রাইভেট এবং পাবলিক ডোমেইন উভয় ক্ষেত্রে সমান তালে অংশগ্রহণের মাধ্যমে জীবনের পরিতৃপ্তি খুঁজে পাবে। বেটি ফ্রিডেনের সেই সকল যুক্তিতর্কের বিরুদ্ধে নারীবাদের অন্যান্য যে সকল ধারা আছে সেই সকল ধারার মধ্য থেকেই, অর্থাৎ অন্যান্য নারীবাদীদের মধ্য থেকেই অনেক আপত্তি আছে। অন্যান্য নারীবাদীরা, যেমন যারা মার্ক্সবাদী ফেমিনিস্ট কিংবা যারা র্যাডিক্যাল ফেমিনিস্ট, তারা বলে থাকেন বেটি ফ্রিডেন হচ্ছেন একজন লিবারেল ফেমিনিস্ট, যিনি মূলত নারী এবং পুরুষের মধ্যে ইকুয়ালিটি বা সমতা চান, অর্থাৎ নারী এবং পুরুষের মধ্যে আইনগত সমতা প্রতিষ্ঠা করাকেই যারা যথেষ্ট বলে মনে করেন। তাদেরকেই সংক্ষেপে বলা হয়ে থাকে যারা লিবারেল ফেমিনিজমে বিশ্বাস করেন। কিন্তু এই আইনগত সমতার বাইরে নারীর নির্যাতিত হবার কারণ কি, নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণ কি, এই সকল বিষয়গুলো অনুসন্ধান করা কিংবা এই সম্পর্কে লিবারেল ফেমিনিজমের তেমন কোনো তত্ত্ব বা থিওরি নেই। বেটি ফ্রিডেনের আরেকটি সমালোচনা হচ্ছে তার থিওরি শুধুমাত্র নির্দিষ্ট শ্রেণীর অল্প কিছু নারীর ব্যাপারে প্রযোজ্য হয়। যেমন তিনি শুধুমাত্র শ্বেতাঙ্গ, হোয়াইট, হেটারোসেক্সুয়াল অর্থাৎ যারা স্বাভাবিক নারী এবং পুরুষের যৌন সম্পর্কে বিশ্বাসী অর্থাৎ যারা সমকামী নারী নয় এবং যারা মধ্যবিত্ত শিক্ষিত গৃহিণী নারী, তাদের অভিজ্ঞতা নিয়ে তিনি আলোচনা করেছেন। এর বাইরে অন্য বর্ণের কিংবা শিক্ষাগত মানদণ্ডে অথবা অর্থনৈতিক মানদণ্ডে যাদের ভিন্নতা আছে তাদের ব্যাপারে তার কোনো আলোচনা নেই কিংবা বক্তব্য নেই। এশিয়ান নারী, আফ্রিকান নারী কিংবা এথনিক নারী অথবা
শ্রমিক শ্রেণীর, যারা ততটা শিক্ষিত নন, খেটে খাওয়া মজুর শ্রেণীর নারীদের সম্পর্কে তিনি তেমন কোনো আলোচনা উপস্থাপন করেননি। কাজেই বেটি ফ্রিডেনের সেই থিওরি সেটা সমাজের সমস্ত নারীদের উপরে ব্যাপকভাবে প্রযোজ্য হতে পারে না। এই দুইটি পয়েন্ট হচ্ছে তার বিরুদ্ধে উপস্থাপিত দুইটি প্রধান সমালোচনা, যা এসেছে নারীবাদের মধ্য থেকেই। আরও কিছু সমালোচনা হচ্ছে তিনি নারীদের পিছিয়ে থাকার পেছনে নারীদেরকেই দায়ী করেছেন। নারীরা কেন তাদের সাবঅর্ডিনেট ভূমিকা খুশি মনে বেছে নিল, কিন্তু সেই অবস্থা থেকে উত্তরণের জন্য সমাজে পরিবর্তনের প্রয়োজন আছে, কিংবা নারীদের জীবনযাত্রার পরিবর্তনকে সমাজকে গ্রহণ করতে হবে, এইসব বিষয় নিয়ে তিনি কোনো আলোচনা করেননি। তবে বাস্তবতা হচ্ছে যে তার বিরুদ্ধে সমালোচনা থাকলেও অন্যান্য নারীবাদের ধারার কাছে তিনি সাদরে গ্রহণযোগ্য। এর কারণ হচ্ছে তিনি একজন দারুণ প্রভাবশালী অ্যাক্টিভিস্ট ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় নারীবাদী সংগঠন নাও বা ন্যাশনাল অর্গানাইজেশন ফর উইমেন, তিনি এর অন্যতম প্রতিষ্ঠাতা। এছাড়া নারীবাদী আন্দোলনের উত্থানে তার আরও অনেক ভূমিকা রয়েছে। যাই হোক, এবারে আমরা যাচ্ছি দ্য সেকেন্ড স্টেজ বই সম্পর্কে, যেখানে বেটি ফ্রিডেন তার নিজের অনেক অবস্থান পরিবর্তন করেছিলেন। সিমন দ্য বিভোয়ার এবং বেটি ফ্রিডেন কিংবা 60 এবং 70 দশকের যে কোনো নারীবাদীদের যেটা দেখা যায় সেটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে তারা পরিবারকে তাদের অন্যতম প্রধান আক্রমণের লক্ষ্যস্থল বানিয়েছেন। যেমন বেটি ফ্রিডেন, তিনি সংসার জীবনকে বলেছিলেন একটি আরামদায়ক বন্দিশালা বা কমফোর্টেবল কনসেন্ট্রেশন ক্যাম্প। সেই 1963 সালে বেটি ফ্রিডেন যখন ফেমিনিন মিস্টিক বইটি লিখেছিলেন, সেটা আজ থেকে প্রায় 60 বছর আগের কথা। এরপর 1981 সালে তিনি আরেকটি বই লেখেন, সেই বইটির নাম হচ্ছে দ্য সেকেন্ড স্টেজ। সুতরাং দ্বিতীয় বইটি তিনি লিখেছেন প্রথম বইটি লেখার 18 বা 20 বছর পর। দ্বিতীয় বইটিতে তিনি সেই সব মেয়েদেরকে নিয়ে আলোচনা করেন যেসব মেয়েরা একই হাতে ক্যারিয়ার এবং একই হাতে বিয়ে, সংসার, মাতৃত্ব, গৃহিণী জীবন, এই সকল বিষয়গুলোকে একসাথে সামলানোর চেষ্টা করছিল। তাদের জীবনে যে সকল স্ট্রাগল দেখা যায়, যে সকল বাধা বিপত্তি এবং অস্থিরতার সামনে আসে, সেই সব বিষয় নিয়ে তিনি সেখানে আলোচনা করেন। মধ্যবর্তী এই 20 বছর সময়ে আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে নারীবাদী আন্দোলনের তৃতীয় তরঙ্গের উত্থান এক জোয়ার বয়ে গেছে। দ্য সেকেন্ড স্টেজ বইটিতে বেটি ফ্রিডেন খোলাখুলিভাবে স্বীকার করেছেন যে পরিবারের ব্যাপারে প্রচলিত ট্র্যাডিশনাল ধারণাগুলিকে আমরা খুবই সংকুচিত করে ফেলেছিলাম। সেই বিষয়গুলো আবারও খতিয়ে দেখা প্রয়োজন। যে বেটি ফ্রিডেন নিজেই পরিবার বা সংসারকে বলেছিলেন যে নারীদের জন্য ঘরে থাকা মানে হচ্ছে একটি আরামদায়ক বন্দিশালায় অবস্থান করা, 20 বছর পর তিনি নিজেই সেই উক্তির ব্যাপারে মন্তব্য করে বলেন যে আমি অনেকটাই এক্সট্রিম কথা বলে ফেলেছিলাম বা একটু বেশি বলে ফেলেছিলাম। একজন সাংবাদিক হিসেবে বেটি ফ্রিডেন অনেক জরিপ পরিচালনা করেছেন এবং এই ধরনের জরিপ করার জন্য তিনি বিখ্যাত। নারীবাদের উত্থান নারীদের জীবনে কতটুকু ইতিবাচক পরিবর্তন আনলো, এই সম্পর্কেও তিনি জরিপ করেছেন এবং জরিপের ফলাফল দেখে তিনি মোটেও খুশি হতে পারলেন না। তিনি নিজে স্বীকার করেছেন তার পরিচালিত সেই সকল জরিপে উঠে এসেছে 1950 এবং 60-এর দশকে 20-এর কোঠায় থাকা কিংবা 30-এর কোঠায় থাকা নারীদের তুলনায় 70-এর দশকের নারীরা আগের নারীদের থেকেও অনেক বেশি সাইকোলজিক্যাল স্ট্রেস বা মানসিক চাপের সম্মুখীন হচ্ছেন এবং শুধু নারীদের তুলনায় নয়, বরং পুরুষদের তুলনায় তারা অনেক বেশি মানসিকভাবে ভেঙে পড়ছেন বা নার্ভাস ব্রেকডাউনের শিকার হচ্ছেন। তিনি নিজেই স্বীকার করেছেন 1970-এর দিকে যে সকল নারীদের বয়স 35 থেকে 39-এর মধ্যে, অর্থাৎ যাদের জীবনে নারীবাদের দ্বিতীয় তরঙ্গের উত্থানের প্রভাব একেবারে কার্যকরভাবে প্রতিফলিত হয়েছে, সেই সকল নারীদের মধ্যে 1/3 বা 1/3 নার্ভাস ব্রেকডাউনের শিকার। তিনি আরও স্বীকার করেছেন যে নারীদের মধ্যে সত্তাগতভাবেই বা সৃষ্টিগতভাবেই মা হওয়ার জন্য, সন্তান নেওয়ার জন্য একটি প্রবল চাহিদা থাকে। কাজেই মাতৃত্ব এবং সংসার জীবন এর বাইরে থেকে নারীদেরকে বের করে এনে জোর করে যদি কর্মক্ষেত্রে লাগিয়ে দেওয়া হয়, সেটা মানসিকভাবে নারীদেরকে পরিতৃপ্ত জীবন দিতে পারে না। বেটি ফ্রিডেনের সেই প্রথম বই ফেমিনিন মিস্টিক, এটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জেন্ডার স্টাডিজ বা উইমেন স্টাডিজ বিভাগে অন্তর্ভুক্ত করা হলেও বেটি ফ্রিডেন যখন তার বিভিন্ন চিন্তা এবং অবস্থান থেকে সরে এসে 1981 সালে সেই বইটি দ্য সেকেন্ড স্টেজ বইটি লেখেন, এই দ্বিতীয় বইটিকে জেন্ডার স্টাডিজ ডিপার্টমেন্টে সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয় না, কারণ সেখানে তিনি তার নিজের অবস্থান এবং মতামত থেকে সরে এসেছিলেন। সুতরাং বেটি ফ্রিডেন যখন বুঝতে পারলেন যে নারীবাদের এই সকল আন্দোলন এবং উত্থানের পর ব্যাপকভাবে নারীরা যখন ঘর ছেড়ে কর্মক্ষেত্রে প্রবেশ করছে, এর ফলে নারীদের মধ্যে বিভিন্ন ধরনের নেতিবাচক মানসিক প্রভাব পড়ছে, তখন বেটি ফ্রিডেন লিখলেন
We had better find a change, but change is hard because women have almost a religious feeling about the women's movement, a sacredness, a reverence and awe. It keeps us from asking questions about what really matters to women now. তিনি লিখলেন, বরং আমাদের উচিত কিছু পরিবর্তন খুঁজে বের করা, কিন্তু পরিবর্তন বের করা খুবই কঠিন, কারণ নারীবাদী আন্দোলনের বিষয়টি নারীদের মধ্যে এমনভাবে জেঁকে বসেছে যেন এটা অনেকটা ধর্মীয় অনুভূতির মতো। তাদের মধ্যে এই বিষয়টির প্রতি এতটাই ভক্তি শ্রদ্ধা এসে গেছে যে এইসব বিষয় নিয়ে এখন কথা বলা কিংবা আপত্তি তোলা বা প্রশ্ন উপস্থাপন করা থেকে আমরা বিরত থাকতে বাধ্য হচ্ছি। অথচ এইসব বিষয়ে আপত্তি তুললে কিংবা এগুলো পরিবর্তন করলে এর মাধ্যমে নারীরা উপকৃত হতে পারত। সুতরাং বেটি ফ্রিডেন শুধু নয়, নারীবাদী আন্দোলনের যারা অন্যান্য পথিকৃৎ তাদের অনেকের রচনাতেই এই ধরনের অবস্থান পরিবর্তনের দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায়। সময়ের সাথে সাথে তাদের অনেক চিন্তা চেতনা এবং ধারণার পরিবর্তন হয়েছে। বাস্তবে মানবরচিত মতবাদের বিষয়টাই এই রকম। মানুষের জীবনটাকে তারা একটি গিনিপিগের জীবন বানিয়ে ফেলে, ট্রায়াল এবং এরর মেথডের মাধ্যমে জীবনের 12টা বাজিয়ে ছাড়ে। এমন বহু নারীবাদীর দৃষ্টান্ত রয়েছে যারা একটা সময় এসে তাদের নিজেদের প্রচারিত আদর্শের বিপরীতে আফসোস করেছেন। বেটি ফ্রিডেন তার ফেমিনিন মিস্টিকে বলেছিলেন, নারীদের উচিত সব কিছুর উপরে ক্যারিয়ারকে প্রাধান্য দেওয়া এবং অবশ্যই এটাকে প্রাধান্য দেওয়া উচিত। এরপর 70 সালের দিকে যখন তিনি আবার জরিপ করলেন এবং জরিপের ফলাফল দেখে তিনি নিজেই আশ্চর্য হয়ে গেলেন। সেই সব ফলাফল দেখে তিনি খুশি হতে পারলেন না। এত সব নারীবাদী আন্দোলন, এত সব আইনকানুন পরিবর্তন করা, এরপরেও দেখা যাচ্ছে ইউরোপ এবং আমেরিকাতে নারীদেরকে আগের তুলনায় বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে, তাদের জীবন আগের থেকেও বেশি কঠিন হয়ে এসেছে। বেটি ফ্রিডেন নিজেই বলেছেন, আমি যেসব মহিলাদের উপরে জরিপ পরিচালনা করেছি তাদের মধ্যে 1/3 পেয়েছি যারা মানসিকভাবে একেবারেই ভেঙে পড়েছে, সেই 50-এর দশকে কিংবা 60-এর দশকের নারীদের তুলনায়। সুতরাং নারীবাদী আন্দোলনের পরেও পরিস্থিতি শুধু দিন দিন খারাপ হচ্ছিল নারীদের জন্য। তাই 80-র দশকে এসে বেটি ফ্রিডেন বলতে লাগলেন, তিনি বলেন, এতদিন পর্যন্ত নারীদের ভূমিকা সংজ্ঞায়িত হয়ে এসেছে পুরুষের বিপরীতে, অর্থাৎ একজন স্ত্রী হিসেবে, মা হিসেবে এবং গৃহিণী হিসেবে নারীর ভূমিকা বর্ণনা করা হয়েছে। এর বিপরীতে আমাদের প্রতিক্রিয়া ছিল সেই ফেমিনিন মিস্টিক বা নারীর রহস্য উদ্ঘাটন করা। কিন্তু এটা করতে গিয়ে আমরা আরেকটি ফেমিনিন মিস্টিকে বা নারী রহস্যে পতিত হয়েছি। সেটা হচ্ছে নারী ব্যক্তিত্বের মৌলিক বৈশিষ্ট্যগুলোকে আমরা অস্বীকার করেছি। যেমন নারীর ব্যক্তিত্ব পরিপূর্ণ হয় ভালোবাসার মাধ্যমে এবং গৃহস্থালী ও ঘর সংসার সামলানোর মাধ্যমে। অর্থাৎ এই কথাগুলোর মানে হচ্ছে, যদি নারীর জীবনের এই অংশগুলোকে অস্বীকার করা হয়, নারীর ব্যক্তিত্ব পরিপূর্ণ হয় ভালোবাসার মাধ্যমে এবং গৃহস্থালী ও ঘর সংসার সামলানোর মাধ্যমে, যদি এটাকে অস্বীকার করা হয় এবং এই বৈশিষ্ট্যগুলোকে নারীর জীবন থেকে বাদ দেওয়া হয়, তাহলে কিছুতেই নারীর জীবনের রহস্য বা ফেমিনিন মিস্টিক পরিপূর্ণভাবে উন্মোচিত হয় না। বেটি ফ্রিডেন নিজেই এই কথা স্বীকার করে নেন এবং 18 বছর আগে লেখা সেই বইয়ের অনেক বক্তব্য তিনি নিজেই পরিবর্তন করেন। কারণ বাস্তবতা হচ্ছে এটাই যে, যতই কাব্য সাহিত্য দিয়ে বলা হোক না কেন, যেই হাতে দোল না দোলে সেই হাতে বিশ্ব চলে, কিংবা যে চুল বাঁধতে জানে সে রাখতেও জানে, অর্থাৎ বোঝানো হয় যে নারীরা এক একজন সুপার উইম্যান, তারা সবই করতে পারে, এক হাতে সব কিছু সামলাতে পারে, কিন্তু বাস্তবতা ভিন্ন কথা বলে। 1980 দশকের কথিত সেই সুপার উইমেন মায়েরা যখন কর্মজীবনে প্রবেশ করলেন, তখন নিজেদেরকে আবিষ্কার করলেন এক দারুণ টানাপোড়েনের মাঝে। একই সাথে একাধিক ভূমিকা পালন করতে গিয়ে তারা দেখলেন বাস্তবে এটা সম্ভব নয়, অসম্ভব। কর্মজীবনে তাদেরকে পুরুষের ভূমিকা পালন করতে হচ্ছে, আর এর সাথে অতিরিক্ত আছে মাতৃত্বের দায়িত্ব কিংবা বাড়িতে স্ত্রীর ভূমিকা পালন করা, মায়ের ভূমিকা পালন করা। সুতরাং নারীবাদের দ্বিতীয় তরঙ্গ নারীদেরকে একই সাথে পুরুষ এবং নারী উভয় ধরনের ভূমিকা পালনের অসম্ভব দায়িত্ব চাপিয়ে দিল। বেটি ফ্রিডেন এই উভয় সংকটের সমাধান হিসেবে প্রস্তাব করেন, নারী আন্দোলন আবার গোড়া থেকে শুরু করতে হবে, জিরো থেকে স্টার্ট করতে হবে, রিস্টার্ট করতে হবে, রিসেট করতে হবে। এটাই হচ্ছে নারীবাদের দ্বিতীয় তরঙ্গের যিনি জননী, যিনি সবচেয়ে প্রভাবশালী নেত্রী বেটি ফ্রিডেন, তার মূল্যায়ন। এবারে আমরা কিছু পরিসংখ্যান আর স্টাডির কথা শোনাচ্ছি। পরিসংখ্যান বা তথ্য বা স্টাডি, এগুলো শুনলেই অনেকে মনে করেন এগুলো হয়তো খুব জটিল বিষয়, শুধু সংখ্যার খেলা, অঙ্কের খেলা।
কিংবা একঘেয়ে বিষয়। বাস্তবে বিষয়টা তেমন নয়। এই স্টাডির বিষয়গুলো ততটা জটিল নয়, বরং একেবারেই সহজ। প্রথমেই আমরা যে স্টাডি উল্লেখ করতে যাচ্ছি সেটা হচ্ছে বাঞ্চফ্লাওয়ার অ্যান্ড ওয়াসওয়াল্ড স্টাডিজ। বাঞ্চফ্লাওয়ার, ডেভিড গ্রাহাম বাঞ্চফ্লাওয়ার এবং অ্যান্ড্রু ওয়াসওয়াল্ড, তারা দুইজন ভদ্রলোক, দুইজন প্রফেসর, দুজন একাডেমিক, দুজনেই ব্রিটিশ নাগরিক, এবং তারা দুজন মেলে দীর্ঘ 20 বছর ধরে 1970 থেকে 1990 সাল পর্যন্ত সর্বমোট 1 লক্ষ অংশগ্রহণকারী নারীর উপরে একটি দীর্ঘমেয়াদী গবেষণা পরিচালনা করেন, জরিপ পরিচালনা করেন। সেই জরিপের মধ্যে যেই ফলাফল উঠে এসেছে সেটা হচ্ছে 1970 থেকে 90 সালের মধ্যে যে সকল সামাজিক পরিবর্তন সংঘটিত হয়েছে তার ফলশ্রুতিতে নারীদের জীবন আরও কঠিন হয়েছে, নারীরা আগের থেকে আরও অসুখী হয়েছে, বিপরীতে পুরুষেরা আগের থেকেও আরও সুখী হয়েছে। বলাই বাহুল্য, 70 এবং 90 দশকের মধ্যবর্তী সময়ে নারীবাদী আন্দোলনের ফলে সবচেয়ে বেশি পরিবর্তনগুলো সংঘটিত হয়েছে। ইংল্যান্ড এবং আমেরিকার নারীদের উপরে সেই জরিপ পরিচালনা করা হয়েছিল। সেই জরিপের ভিত্তিতে তারা এই সিদ্ধান্তে পৌঁছান যে এই দুইটি দেশের একটিও নারীদের জীবনকে আগের তুলনায় সুখী করতে সফল হয়নি। বাঞ্চফ্লাওয়ার এবং ওয়াসওয়াল্ড স্টাডিজের যেই অ্যাবস্ট্রাক্ট ছিল সেই অংশটি অনুবাদ করে আপনাদের সামনে শোনানো হচ্ছে। তারা দুজন লিখেছেন, গত কয়েক দশক ধরে শিল্পোন্নত দেশগুলোতে জীবনযাত্রার মান বা স্ট্যান্ডার্ড অফ লিভিং ধারাবাহিকভাবে উন্নত হয়েছে এবং হচ্ছে। তবুও কিছু পর্যবেক্ষক এই ভেবে আশ্চর্য হচ্ছেন, আমরা কি সত্যি আগের তুলনায় আরও সুখী জীবন পেয়েছি? এই গবেষণাপত্রে আমরা সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছি, আর এজন্য আমরা 1 লক্ষ র্যান্ডমলি স্যাম্পল করা আমেরিকান এবং ব্রিটিশ নাগরিকের কাছে বিভিন্ন সময়ে জানতে চেয়েছি, তাদের মতামত নিয়েছি। 1970 থেকে 1990 পর্যন্ত দীর্ঘ 20 বছর ধরে এই জরিপ চলেছে। এই সময়ের মধ্যে দেখা গেছে সুখী জীবনের মাত্রা আরও অবনতি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ব্রিটেনেও দেখা গেছে একই চিত্র। তলানিতে এসে ঠেকেছে লাইফ স্যাটিসফ্যাকশন। এর বিপরীতে দেখা গেছে কৃষ্ণাঙ্গদের মধ্যে সুখী জীবনের মাত্রা 1970-এর তুলনায় আরও উন্নত হয়েছে। আমেরিকান পুরুষরাও আগের তুলনায় অনেক বেশি সুখী। এর বিপরীতে যদিও জেন্ডার বৈষম্য দূর করার জন্য বিভিন্ন আইনগত পরিবর্তন করা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে নারীদের সুখী জীবনের মাত্রা উল্লেখযোগ্যভাবে পতন ঘটেছে। ব্রিটেন এবং আমেরিকাতে একই চিত্র। এই ফ্যাক্ট বা পরিসংখ্যান এবং তথ্য বা জরিপের ফলাফল, এগুলি হচ্ছে নারীবাদীদের সেই সকল অসার তত্ত্বের বিরুদ্ধে এক একটি কঠিন যুক্তি, কারণ এই বাস্তবতাগুলোকে কেউই অস্বীকার করতে পারে না। গত পর্বের ধারাবাহিকতায় এই পর্বের এখন পর্যন্ত উপস্থাপিত তথ্যগুলোর বিরুদ্ধে কেউ হয়তো যুক্তি উপস্থাপন করে বলতে পারেন যে হ্যাঁ, আচ্ছা বুঝলাম, নারীবাদের যারা শীর্ষস্থানীয় নেত্রী বা যারা প্রতিকৃত ছিলেন তারা জীবনের শেষ পর্যায়ে বা বিভিন্ন পর্যায়ে এসে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন, কিংবা নিজেদের ভুল বুঝতে পেরেছেন, কনফেশন করেছেন, কিংবা কেউ হয়তো এটাও বলতে পারেন যে এই 1 লক্ষ নারীর যে মতামত 1970 থেকে 90 সাল পর্যন্ত দীর্ঘ 20 বছর ধরে পরিচালিত যেই জরিপ, সেটাও না হয় তর্কের খাতিরে ধরে নেওয়া হলো যে এই স্টাডি একটি নিছক কাকতালীয় ব্যাপার। কিন্তু বাস্তবতা হচ্ছে যে শুধুমাত্র এই একটি স্টাডিতেই বিষয়টি এভাবে উঠে এসেছে এমন নয়, বরং নারীদের জীবনে সুখ পূর্বের তুলনায় আরও বেড়েছে নাকি অশান্তি আরও বেড়েছে, এই বিষয়ে যতগুলো স্টাডি পরিচালিত হয়েছে তার অধিকাংশে একই ধরনের ফলাফল দেখা গেছে। উদাহরণস্বরূপ পলিসি স্টাডিজ ইনস্টিটিউট পরিচালিত একটি স্টাডিতে দেখা গেছে তারাও এই একই পরিসমাপ্তিতে পৌঁছেছেন যে গত 60 বছরে নারীদের ভালো থাকা বা ওয়েল বিইং এর গ্রাফ শুধুমাত্র নিচের দিকেই নেমেছে। প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট বা সংক্ষেপে PISA পরিচালিত একটি স্টাডি যেটা পরিচালনা করা হয়েছিল 2015 থেকে 18 সালের মধ্যে, সেখানে 78টি দেশের মোট 1 মিলিয়ন স্টুডেন্ট বা 10 লাখ শিক্ষার্থীদের মধ্যে এই স্টাডি পরিচালনা করা হয়েছিল। এবং সেই স্টাডিতে যে ফলাফল দেখা গেছে সেটা হচ্ছে যেই সকল দেশে জেন্ডার ইকুয়ালিটি যত বেশি, সেই সব দেশে নারী এবং পুরুষের মধ্যে তুলনামূলক সাবজেক্টিভ ওয়েল বিইং বা সুখী জীবন বা ভালো থাকার পার্থক্য তত বেশি। যেসব দেশে কথিত জেন্ডার সমতা বা ইকুয়ালিটি যত বেশি, সেই সব দেশে নারীরা পুরুষের তুলনায় তত বেশি অসুখী। এবং এর বিপরীতে দেখা গেছে যেই সকল দেশে নারী এবং পুরুষের মধ্যে পৃথক জেন্ডার রোল যত বেশি সুস্পষ্ট
বা নারীবাদের দৃষ্টিতে তারা যেটাকে নারী এবং পুরুষের মধ্যে ইনইকুয়ালিটি বলে বিবেচনা করে সেটা যত বেশি, সেই সকল দেশে নারী এবং পুরুষের মধ্যে সাবজেক্টিভ ওয়েলবিইং এর পার্থক্য তত কম। অর্থাৎ যে সকল দেশে জেন্ডার ইকুয়ালিটি যত কম, সেই সকল দেশে নারী এবং পুরুষ পরস্পরের তুলনায় তত বেশি সুখী। এটাকেই নাম দেওয়া যায় ইকুয়ালিটি প্যারাডক্স হিসেবে। পরিসংখ্যানের এই কথাগুলোকে যদি সহজভাবে বুঝিয়ে বলতে হয় তাহলে বলা যায় যে আপনি নিউ ইয়র্ক, লন্ডন কিংবা ইউরোপের কোনো একটি দেশে সেখান থেকে কয়েকজন নারীকে নিয়ে আসুন প্রশ্ন করার জন্য, আর এর বিপরীতে সেই সুদূর আফ্রিকার মুসলিম দেশ মৌরিতানিয়া কিংবা ইরাক কিংবা সোমালিয়ার গ্রাম থেকে কয়েকজন নারীকে নিয়ে আসুন প্রশ্ন করার জন্য। এরপর যদি সেই সব নারীদেরকে প্রশ্ন করা হয় যে আপনারা কতটা সুখী, আপনাদের জীবন কতটা পরিতৃপ্ত, তাহলে দেখা যাবে যে সকল দেশে নারীবাদের প্রভাব যত বেশি, ইউরোপ আমেরিকার সেই দেশগুলো, সেখানকার নারীরা পুরুষের তুলনায় তত বেশি অসুখী। আর এর বিপরীতে যে সকল মুসলিম দেশে নারীবাদের প্রভাব যত কম, সেখানকার নারীরা তত বেশি সুখী। অথচ নারীবাদের দৃষ্টিতে সেই মুসলিম দেশের নারীরা বাস করছে পুরুষতান্ত্রিক সমাজে, পুরুষের কর্তৃত্বের অধীনে। এবং এটাই হচ্ছে সেই স্টাডির ফলাফল যেটা পরিচালনা করা হয়েছিল ৭৮টি দেশের ১০ লক্ষ স্টুডেন্টের উপরে। যে স্টাডির ফলাফল হচ্ছে নারীবাদের আবিষ্কার করা সেই ইকুয়ালিটি পুরুষদেরকে আরও সুখী করেছে আর নারীদেরকে আরও অসুখী করেছে। ৮০% চাইনিজ নারী তারা মতামত দিয়েছেন যে যারা বলে নারীরা একসাথে সব কিছু সামলাতে পারে, একই সাথে পরিবার এবং ক্যারিয়ার সামলাতে পারে, বাস্তবে এটা সামলানো যায় না, এটা অসম্ভব। এবারে আরও কিছু পরিসংখ্যান এবং তথ্য উপস্থাপন করছি। বেলফাস্ট টেলিগ্রাফ পত্রিকার একটি প্রতিবেদন থেকে কিছু তথ্য উপস্থাপন করা হচ্ছে। প্রতিবেদনটির শিরোনাম ছিল ফ্যামিলি লাইফ সাফারিং ফ্রম মাদার্স ওয়ার্কিং ফুল টাইম, অর্থাৎ ফুল টাইম বা পুরোদমে কর্মজীবী মায়েদের কারণে পারিবারিক জীবন ব্যাহত হচ্ছে। সেখানে লেখা হয়েছে, একটি নতুন জরিপে পাওয়া তথ্যে উঠে এসেছে যে সকল পরিবারের নারীরা অর্থাৎ স্ত্রী কিংবা মা ফুল টাইম কাজ করেন, সেই সকল পরিবারে একদিকে কর্মজীবন সামলানো আর আরেকদিকে সন্তান দেখাশোনা করা, সংসার দেখাশোনা করা, এসব করতে গিয়ে নারীদের পারিবারিক জীবন ধ্বংসের দ্বারপ্রান্তে বা ব্রেকিং পয়েন্টে গিয়ে পৌঁছেছে। ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্যের 3/4 বা 75% কর্মজীবী নারী মনে করেন যদি পিতামাতা উভয়ে ফুল টাইম কাজ করে তাহলে শিশুরা মানসিকভাবে বেশি সাফার করে বা ভোগান্তির শিকার হয়। 73% কর্মজীবী নারী মনে করেন যদি কোনো দম্পতি উভয়ে ফুল টাইম কাজ করে তাহলে তাদের বিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনাই বেশি। 87% কর্মজীবী মা বলেছেন কর্মক্ষেত্র এবং ঘর সংসার এই দুটো একই সাথে সামলাতে গিয়ে যে স্ট্রেসের মধ্যে পড়তে হয়, সেই কারণে তারা প্রায়ই বাচ্চাদের সাথে চিল্লাচিল্লি করেন কিংবা রাগারাগি করতে বাধ্য হন। হেলথ ম্যাগাজিন টপ সানটে পরিচালিত জরিপটিতে দেখা গেছে যেসব মায়েদের ছোট ছোট বাচ্চা আছে তাদের মধ্যে মাত্র 4% মা ফুল টাইম কাজ করতে রাজি, অর্থাৎ 96% মা যাদের ছোট বাচ্চা আছে তারা কিছুতেই ফুল টাইম কাজ করতে রাজি নন। অংশগ্রহণকারী মহিলাদের মধ্যে প্রায় 1/3 বা 31% মনে করেন নারীদের জন্য পার্ট টাইম বা খণ্ডকালীন কাজ করাই ভালো। 22% মনে করেন ওয়ার্কিং ফ্রম হোম বা ঘর থেকে কাজ করতে পারলেই তাদের জন্য সুবিধা, অথবা নারীদের উচিত নিজের ব্যবসা সামলানো অর্থাৎ উদ্যোক্তা হওয়া। আর বাকি 43% মা মনে করেছেন যে তারা ফুল টাইম মা হতে চান। পত্রিকাটির সম্পাদক জুলিয়েট বলেন, সরকার চায় যত বেশি সম্ভব মেয়েদেরকে উৎসাহিত করে ফুল টাইম কাজে লাগিয়ে দিতে, কিন্তু এই জরিপ থেকে সুস্পষ্ট দেখা যাচ্ছে মেয়েরা এবং নারীরা মোটেও এটা চায় না, বিশেষ করে যাদের পারিবারিক জীবন আছে। তিনি আরও বলেন, পারিবারিক জীবনে অংশীদার হওয়ার পাশাপাশি কোনো নারীকে যদি ফুল টাইম কাজ করতে হয় তাহলে এটা একটি মেজর প্রবলেম। শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, ইমোশনাল দিক থেকে, সব দিক থেকে নারীকে ক্ষতিগ্রস্ত হতে হয়। আর এই জরিপে দেখা গেছে পারিবারিক জীবন এবং ফ্যামিলি রিলেশনশিপের জন্য মেয়েদের ফুল টাইম কাজ করা মারাত্মক ক্ষতিকর। গবেষকরা আরও দেখেছেন যে 79% মহিলা তারা বলেছেন যে তারা তাদের কর্মক্ষেত্র নিয়ে একটি বিভ্রান্তির মধ্যে আছেন। 63% নারী বলেছেন যে তাদের কাজের পরিবেশ হতাশাজনক এবং 78% নারী বলেছেন যদি তারা সুযোগ পেতেন তাহলে আগামীকালই তাদের চাকরিটা ছেড়ে দিতেন। সমস্ত মহিলাদের মধ্যে অর্ধেকেরও বেশি স্বীকার করেছেন, 51% স্বীকার করেছেন যে কর্মক্ষেত্রে স্ট্রেস বা চাপ থেকে বাঁচার জন্য এবং এই মানসিক চাপের কারণে অসুস্থতা বোধ করার জন্য তারা কাজ থেকে ছুটি নিতে বাধ্য হন।
এর পাশাপাশি উঠে এসেছে আরেকটি ভিন্ন বিষয়। সেটি হচ্ছে, যদিও 1/3 নারী তাদের পুরুষ সঙ্গীর থেকে বেশি উপার্জন করেন, কিন্তু তাদের মধ্যে 44% নারী বলেছেন যে তাদের সঙ্গী অর্থাৎ তাদের হাজব্যান্ড কিংবা বয়ফ্রেন্ড তাদের এই অর্থনৈতিক সাফল্য দেখে হুমকি বোধ করেন। এখানে অনেকে ধারণা করতে পারেন যে দুইজন দম্পতির মধ্যে পুরুষের তুলনায় নারী বেশি রোজগার করছে এবং এই কারণে পুরুষ সেই নারীর সাফল্য দেখে হুমকি বোধ করছে। এটা হচ্ছে সেই পুরুষের ব্যক্তিত্বহীনতা। যেমনটা অনেকেই বলে থাকে যে মেরুদণ্ডহীন পুরুষেরাই নাকি নারীর সাফল্য দেখে নিজেদেরকে অনিরাপদ মনে করে, ইনসিকিউরিটিতে ভোগে। এখন এটা কি শুধুমাত্র একটি মন্তব্য নাকি বাস্তবতা? একজন নারী যখন পুরুষের তুলনায় অর্থনৈতিকভাবে বেশি রোজগার করে, শিক্ষাগত যোগ্যতায় পুরুষের দিক থেকে বেশি এগিয়ে যায়, তখন বাস্তবতা হচ্ছে সেই নারী সেই পুরুষ সঙ্গীর তুলনায় আর কোনো আকর্ষণ অনুভব করে না, কিংবা সেই আকর্ষণ দিন দিন ধীরে ধীরে কমতে থাকে। এবং এটাই বাস্তবতা, যেটাকে বলা হয়ে থাকে নারীদের একটি সহজাত সৃষ্টিগত বৈশিষ্ট্য। প্রত্যেক নারী চায় তার পুরুষ সঙ্গীটি তার তুলনায় বেশি সফল এবং প্রতিষ্ঠিত হোক। এটাকেই বলা হয়ে থাকে হাইপারগেমি। বিষয়টিকে আরও সহজে বুঝিয়ে বলার জন্য একটি ঘটনার উদাহরণ দেওয়া যাক। বাংলাদেশের একটি বিখ্যাত ফেসবুক গ্রুপের মাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়েছিল এবং সেখানে একজন নারী ডিভোর্স চেয়ে নিজের অবস্থা ব্যাখ্যা করে লিখেছিলেন। সেখানকার অবস্থাটা কী ছিল? তিনি লিখেছেন তার বয়স 29, সরকারি 9ম গ্রেডে তিনি চাকরি পেয়েছেন। তার বিয়ে হয়েছে অনেক আগে, ইন্টারে পড়াকালীন সময়ে। তখন তার স্বামী একটি কোম্পানির সেলসম্যানের জব করত। এরপর বিয়ের পরে পড়ালেখা করে সেই স্ত্রী বর্তমানের এই পর্যায়ে এসে পৌঁছেছেন। তাদের 9 বছরের সংসার। তার স্বামী একজন সামান্য সেলসম্যানের কাজ করেন, অথচ তার স্ত্রী এখন একজন সরকারি কর্মকর্তা। সেই মহিলা লিখেছেন যে তার সাথে এখন আর আমার মনের মিল হয় না। এছাড়া আমার কলিগদের হাজব্যান্ডরা সবাই কত ভালো ভালো অবস্থান আছে। আমার স্বামীর পরিচয় দিতে আমার লজ্জা লাগে, কারণ আমি এখন যে সোসাইটিতে বিলং করি বা যাদের সাথে মিশি তাদের সাথে আমার স্বামীকে পরিচয় করিয়ে দেওয়া যায় না। এই অবস্থায় সেই স্ত্রী চাচ্ছেন কথিত মিউচুয়াল ডিভোর্স দিয়ে দিতে। এই ধরনের আরও অনেক ঘটনার দৃষ্টান্ত আছে, যেখানে স্বামী অনেক কষ্ট করে স্ত্রীকে পড়ালেখা করিয়েছে, মেডিকেলে পড়িয়েছে কিংবা সরকারি চাকরি পাইয়ে দিতে সাহায্য করেছে। এরপর যখন স্ত্রী অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, তখন সে আর কিছুতেই আগের স্বামীকে সহ্য করতে পারছে না, আগের স্বামীর সাথে আর সংসার করতে রাজি নয়, বরং সে তার থেকে আরও অর্থনৈতিকভাবে সামাজিকভাবে প্রতিষ্ঠিত এমন কারো সাথে সংসার করতে চাচ্ছে, ডিভোর্স নিতে চাচ্ছে। কিন্তু স্বামী যখন ডিভোর্স দিতে রাজি হচ্ছে না, তখন স্ত্রী নারী নির্যাতনের মিথ্যা মামলা দিয়ে হলেও নিজের পক্ষে ডিভোর্স আদায় করে নিচ্ছে। এই ধরনের বহু ঘটনার দৃষ্টান্ত আছে। কাজেই যেখানে সেই জরিপে 44% নারী স্বেচ্ছায় মতামত দিয়েছেন, যখন তারা তাদের পুরুষ সঙ্গীর থেকে বেশি রোজগার করেন, তখন তাদের পুরুষ সঙ্গী তাদের সাফল্য দেখে হুমকি অনুভব করেন, এটা মোটেও অবাস্তব কিছু নয়। সুতরাং ন্যাশনাল উইমেন অ্যান্ড ওয়ার্কের সেই জরিপে, যেখানে 5000 কর্মজীবী নারীর মতামত নেওয়া হয়েছিল যুক্তরাজ্য থেকে, সেখানে শতকরা 80% নারী বা 78% নারী বলেছেন যদি সুযোগ থাকতো তাহলে আগামীকালই তারা তাদের চাকরিটা ছেড়ে দিতেন। তারা তাদের কর্মক্ষেত্রকে ভালোবাসেন না, বরং তারা তাদের পরিবারকে ভালোবাসেন। তাদের কাছে তাদের কর্মক্ষেত্র সেটাই মনে হচ্ছে একটি জেলখানার মতো। যে বেটি ফ্রিডেন, তিনি নারীদের ঘরে থাকা এবং ঘরের কাজ করাকে তুলনা করেছিলেন একটি কমফোর্টেবল কনসেন্ট্রেশন ক্যাম্পের সাথে, এবং এরপর নারীবাদী আন্দোলনের সেই মহা উত্থান ঘটল, এবং এরপরে সেই নারীরাই এখন মতামত দিচ্ছে যে কর্মক্ষেত্রের পরিবেশটাই তাদের কাছে জেলখানার মতো মনে হচ্ছে। যদি তারা সুযোগ পেত, আগামীকালই তাদের চাকরিটা তারা ছেড়ে দিত। এবং এটাই হচ্ছে 5000 মহিলার মধ্যে শতকরা 80% মতামত। এখানে আরও একটি বিষয় উল্লেখ্য, এই যে নারীরা ঘরে যে সকল কাজ করছে সেই সব কাজকে রিপ্রোডাক্টিভ কাজ হিসেবে দেখানো, কিংবা নারীর ঘরের কাজের কোনো অর্থনৈতিক মূল্য নেই। এই কারণে ঘরে থাকা নারী মানেই শুধু অলস বসে থাকা নারী, যে কোনো কাজ করে না, দেশ এবং জাতির কল্যাণে কোনো অবদান রাখতে পারছে না। এই চিন্তাগুলো এসেছে কোথা থেকে? এগুলো এসেছে মার্ক্সবাদী অর্থনৈতিক মডেল থেকে, যেই সম্পর্কে আমরা আগেই একটি পর্বে বিস্তারিত আলোচনা করেছি। মার্ক্সবাদী মডেল একটি নিরেট বস্তুবাদী জড়বাদী মডেল। এই কথা সত্য, পরিবারে যে নারী কাজ করছে সেই জন্য স্বামী তার স্ত্রীকে বেতন দেয় না, কিংবা সন্তান তার মাকে টাকা দেয় না। কিন্তু নারীর ঘরের কাজকে তুচ্ছ মনে করা, মূল্যহীন মনে করা, কিংবা রিপ্লেসেবল, কিংবা আউটসোর্সিংয়ের মাধ্যমে সেগুলো অন্য কারো মাধ্যমেও করিয়ে নেওয়া সম্ভব, এই ধরনের ধারণা, এগুলো সবই এসেছে সেই মার্ক্সবাদী মডেলের প্রি অ্যাজাম্পশন থেকে।
এই কারণেই নারীবাদের দ্বিতীয় তরঙ্গে নারীকে উৎসাহিত করা হয়েছে ঘর থেকে বাইরে এনে কর্মক্ষেত্রে নিয়োজিত করার জন্য। এর ফলে কি কি সমস্যার সৃষ্টি হয় সেগুলো নিয়ে ইতোমধ্যেই এই পর্বে কিছু কথা বলা হয়েছে, আর সামনে এই ব্যাপারে আরও বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ নারীর সংসার এবং নারীর মাতৃত্ব শীর্ষক 2টি শিরোনামে। সেখানে বিস্তারিত আলোচনা করা হবে বিভিন্ন আঙ্গিক থেকে, কিন্তু এই পর্বের শেষে সংক্ষেপে কিছু কথা না বললেই নয়। নারীর কর্মক্ষেত্র হচ্ছে ঘর এবং নারীর ঘরের কাজের মূল্য আছে। এই প্রসঙ্গে চাইলে কেউ হয়তো এই দৃষ্টান্ত দিতে পারেন যে ইতিহাসে নারীরা কখনোই অলস বসে থাকেনি, ঘরে থেকেও তারা অনেক কাজ করেছে। যখন কৃষিভিত্তিক সমাজ ছিল তখন ঘরের নারীরা কৃষিকাজে সহায়তা করেছে, স্বামী কিংবা পিতার অধীনে ধান মাড়াই থেকে শুরু করে ধান সিদ্ধ করা পর্যন্ত অনেক ধাপের কাজ আছে, সেই সকল কাজে তারা সহযোগিতা করেছে। কিংবা কেউ হয়তো বলতে পারেন কুটির শিল্পভিত্তিক সমাজ যখন ছিল শিল্প বিপ্লবের আগে, তখনও নারীরা নিজের পরিবারে ঘরে থেকেই কুটির শিল্পভিত্তিক বিভিন্ন শ্রম দিয়েছে, সেই সকল কাজের অর্থনৈতিক মূল্য আছে। সুতরাং নারীরা সবসময়ই কাজ করে এসেছে। কিন্তু এই যুক্তি ভুল যুক্তি এবং দুর্বল যুক্তি, কারণ এই একই যুক্তি দিয়ে বর্তমানের নারীদেরকেও ঘরের বাইরে নিয়ে টাকা পয়সা রোজগারের কাজে লাগিয়ে দেওয়া সম্ভব। এখানে যে বিষয়টা আমাদের দৃষ্টি এড়িয়ে যাচ্ছে সেটা হচ্ছে নারীর মূল কাজ মাতৃত্ব এবং সংসার। মাতৃত্ব এবং সংসারের যেই কাজ, সেই কাজের যে বিরাট অর্থনৈতিক এবং সামাজিক মূল্য আছে, সেই বিষয়টা আমরা অনেকেই ধরতে পারি না, বুঝতে পারি না। কারণ স্বাভাবিকভাবেই এই ক্ষেত্রে টাকা পয়সার লেনদেন হয় না, ফলে বিষয়টা আমাদের চোখে ধরা পড়ে না। কিন্তু একবার চিন্তা করুন, 9 মাস গর্ভধারণের মতো কষ্টকর কাজ করা, সন্তান প্রসব করা, সন্তানকে সারাদিন চোখে চোখে রেখে বুকের দুধ খাইয়ে লালন পালন করা, নির্ঘুম রাত কাটানো, সেই সন্তান ধীরে ধীরে বড় হতে থাকলো, এরপর এক সময় স্কুলে যাওয়া শুরু হলো, সেই জন্য সন্তানকে প্রস্তুত করে দেওয়া, সন্তানের প্রাথমিক শিক্ষা, সন্তানের আদব আখলাক আচার আচরণ সংশোধন করে দেওয়া, কাদের সাথে মেলামেশা করছে সেগুলো দেখা, স্কুলে যাওয়া আসার জন্য সন্তানকে প্রস্তুত করে দেওয়া, স্কুলের খাবার পাঠানোর জন্য টিফিন করে দেওয়া, ঠিকমতো পুষ্টি পাচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখা, স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা, পরিবারের সবার জন্য রান্নাবান্না করা, ঘর সংসার গৃহস্থালী গুছিয়ে রাখা, পরিবারে কেউ অসুস্থ হলে তার সেবা যত্ন করা, পরিবারে যদি কেউ বৃদ্ধ থাকে, বয়স্ক শ্বশুর শাশুড়ি থাকে, তাদের যত্ন আত্তি নেওয়া, তাদেরকে গোসল করিয়ে দেওয়া, খাবার খাইয়ে দেওয়া, কাপড় পরিয়ে দেওয়া, মানসিকভাবে তাদেরকে প্রফুল্ল রাখা, এগুলো কি দেশ এবং জাতি গঠনে কোনো অবদান রাখে না? নিজের বিবেককে আমরা প্রশ্ন করতে পারি। যেহেতু আমাদের স্ত্রী এবং মায়েরা এই কাজগুলো স্বেচ্ছায় করে দিচ্ছে, তাদেরকে কোনো টাকা দিতে হচ্ছে না, টাকা পয়সার লেনদেন হচ্ছে না, ফলে এই হিসাব জিডিপি মডেলে আসবে না। সহজ উদাহরণ হলো, আপনি নিজেই যদি আপনার বাগানের ঘাস কাটেন তাহলে এটা জিডিপিতে আসবে না। কিন্তু আপনি যদি একজন শ্রমিক ভাড়া করে তাকে সারাদিনে 200 টাকা দিয়ে বলেন বাগানের ঘাসগুলো কেটে দিতে, এই অর্থনৈতিক লেনদেন, এই হিসাব জিডিপিতে আসবে। এর মানে কি এই যে আপনি নিজে বাগানের ঘাস কাটলে সেটা কোনো কাজ নয়, আর অন্য একজন শ্রমিক এনে ঘাস কাটালে সেটা বিরাট একটি অর্থনৈতিক অবদান? একই রকমভাবে মা যখন নিজের সন্তানকে দেখাশোনা করছে, সন্তানের পড়ালেখা, খাবার, স্বাস্থ্যের দিকে খেয়াল রাখছে, আদব আখলাকের দিকে খেয়াল রাখছে, মানসিক গঠনের দিকে খেয়াল রাখছে, কিংবা ঘরের রান্নাবান্না, পরিবারের অসুস্থ বৃদ্ধ ব্যক্তির সেবা, এগুলো বিনামূল্যে করে দিচ্ছে, আর বিনামূল্যে করে দিচ্ছে বলেই জাতির প্রতি তার কোনো অর্থনৈতিক অবদান নেই। আর বাইরে থেকে লোক ভাড়া করে নিয়ে এসে টাকা দিয়ে করালে সেটাই বিরাট অর্থনৈতিক অবদান হয়ে যাবে। এছাড়া একজন স্ত্রী যখন ঘরে থাকেন, ঘরের বিষয়গুলো সুন্দরভাবে ব্যবস্থাপনা করেন, তখন পরিবারের যিনি কর্তা বা স্বামী, তিনি মানসিকভাবে প্রশান্ত এবং নির্ভাবনায় থাকেন, ফলে বাইরের কাজে পূর্ণ মনোযোগ দিতে পারেন, সেই কাজে সফলতা আসে। এটাও তো স্ত্রীর বিরাট অবদান। ঘর সংসার এলোমেলো থাকলে কোনো পুরুষের পক্ষে পেশাগত কাজে সফলতা অর্জন করা সহজ হয় না, বরং খুবই কঠিন হয়। কাজেই সংসারের এই সুখকে কত টাকা দিয়ে মাপা যাবে? এরপরেও যারা জড়বাদী এবং বস্তুবাদী, তাদের জন্য বলতে হয়, চাইলে আপনারা নারীর কাজকে, নারীর ঘরের কাজকে টাকার হিসাবের সাথে মিলিয়ে দেখতে পারেন। এই প্রসঙ্গে একটি ইন্টারেস্টিং তথ্য উল্লেখ না করলেই নয়। দেশের একটি শীর্ষ পত্রিকায় একবার সিপিডি এবং MJF বা মানুষের জন্য ফাউন্ডেশন পরিচালিত একটি স্টাডির সূত্র থেকে একটি পরিসংখ্যান উল্লেখ করা হয়। সেখানে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের নারীরা ঘরে ঘরে যেই পারিশ্রমিক ছাড়া যে শ্রম দিচ্ছে, সেটার যদি অর্থনৈতিক মূল্য হিসাব করা হতো তাহলে এটা দেশের মোট জিডিপির প্রায় 77% হতো।
একবার চিন্তা করুন, নারীরা ঘরে ঘরে বিনামূল্যে যে শ্রম দিচ্ছে, যদি সেটার অর্থনৈতিক মূল্য হিসাব করা হতো, দেশের মোট জিডিপির ৭৭% হতো। 2013 এবং 2014 সালের জিডিপির হিসাব থেকে এই কথা বলা হয়েছে। কাজেই যে নারীরা ঘরে থেকেই এত বিরাট অর্থনৈতিক অবদান, দেশ ও জাতির প্রতি এত বিরাট অবদান রাখতে পারছে, সেখান থেকে নারীদেরকে সরিয়ে এনে ব্যাপকভাবে সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার কোনোই দরকার নেই। এই জন্য একজন আলেম চমৎকার দৃষ্টান্ত দিয়ে বলেছেন, আমাদের নারীরা, এই মুসলিম নারীরা হচ্ছে উহুদ পাহাড়ের সেই গিরিপথে নিয়োগকৃত তীরন্দাজদের মতো। তারা যদি তাদের জায়গায় পাহারারত থাকে, তারা যদি তাদের জায়গায় অটল থাকে, তাহলে বাকি সবাই নিরাপদে থাকবে, শান্তিতে থাকবে। আর তারা যদি সেই গিরিপথ থেকে সরে যায়, তাহলে সর্বত্র বিশৃঙ্খলা এবং অনিরাপত্তা দেখা দিবে, যার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি বর্তমান বিশ্বের সর্বত্র। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015